নমস্কার, জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3:03 খবরের শুরুতে চোখ চুরির কথা বলবো। দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষ, তার চোখ চুরি গিয়েছে নাকি চোখ খুবলে খেয়েছে ইঁদুর? এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় হয়ে উঠেছে। একেবারে শুক্লা এবং এই গোটা ঘটনার তদন্ত করতে রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বিশেষ টিম ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছে। তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। একদমই বিশেষ টিম পৌঁছে গিয়েছে, কিন্তু আহিলি একটা বিষয় যে একটা হাসপাতালে এই ধরনের ঘটনা, এরকম গুরুতর অভিযোগ যখন উঠছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, হাসপাতালের পরিকাঠামো নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। আমরা গতকালকেই দেখেছি এই যে মৃতের পরিজন, তারা রীতিমতন বনগাঁ থেকে যখন মুখ্যমন্ত্রী আসছিলেন কনভয় আটকে বিক্ষোভ দেখান তারা। মুখ্যমন্ত্রীও তদন্তের আশ্বাস দিয়েছেন। আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো যে ছবি গতকাল আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা, যে কথা নীলাঞ্জনা একটু আগে বলছিল। আর তারপরে কিন্তু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই প্রীতম ঘোষের পরিবারের লোকজন তারা আশ্বস্ত হতে পারছেন না। সেই ছবিও আজকে আমাদের ক্যামেরার সামনে কিন্তু উঠে এসেছে। ঠিক কি হয়েছিল? দুর্ঘটনায় মৃত্যু হয় কাজীপাড়া থানা এলাকার বাসিন্দা প্রীতম ঘোষের। মর্গের ফ্রিজার খারাপ থাকায় বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছিল দেহ। মৃতের বাঁ চোখ খুবলে নিয়েছে ইঁদুর, এটা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বনগাঁ থেকে যখন মুখ্যমন্ত্রী ফিরছিলেন তখন মুখ্যমন্ত্রী কনভয় আটকে সেখানে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন মৃত প্রীতম ঘোষের পরিজনরা। সঠিক তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আজকে কিন্তু বিশেষ যে টিম, সেই টিম হাসপাতালে গিয়েছে। তারা কি পরিদর্শন করবেন? তারা মর্গ পরিদর্শন করবেন, ঠিক করে দেহ সংরক্ষণ করা হয় কিনা সেটা তারা খতিয়ে দেখবেন। কারণ ইতিমধ্যে আমরা খবর পাচ্ছিলাম যে বারাসাত হাসপাতালের যে কটা ফ্রিজার রয়েছে সেগুলো কাজ করছে না। পরিবারের লোকজনের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। পরিবারের লোকজন, পরিবার সদস্যরা, তাদের অভিযোগ কি শোনাবো। তো একটা তুলসী পাতা তুলে দেখা হচ্ছে যে একটা চোখ নেই, ওরা বলছে ইঁদুরে খেয়ে গেছে। তাহলে ইঁদুর কি এত স্মার্ট? তাহলে এরকমও ইঁদুর আছে বারাসাত হসপিটাল যে এত স্মার্ট ইঁদুর যে চোখ তুলে ইঁদুরে আবার তুলসী পাতা বসিয়ে দেয়? ডাক্তারে তুলেছে, অবশ্যই ডাক্তার তুলে নিয়েছে, আলগোছে চোখটাকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে ওরা ব্যবসা করছে, রীতিমতো ওদের বিজনেস এটা। আমাদের সাথে হয়েছে, আরও হয়তো অনেকের সাথে হয়েছে, কেউ হয়তো জানেও না। আমার ছেলে ভালো চোখ ছিল, এরকম চোখ কি করে হলো? একটা চোখ কেন তুলে নিয়ে তুলসী পাতা চাপা দিল? আমার হসপিটালতে কি হয়েছে? হসপিটালের বিরুদ্ধেই আমার অভিযোগ। আমার ছেলে চোখ তুলে নিচ্ছে, চোখ ফিরিয়ে দিই। আমার যেভাবে ছেলেকে করে দিই, আমি এই বিচার চাই, আর কিছু চাই না। পরিবারের লোকজনের বক্তব্য শুনলেন। খুব ভ্যালিড কয়েকটা প্রশ্ন তারা তুলেছেন। ইঁদুর কতটা স্মার্ট হলে পরে এটা করতে পারে, এই প্রশ্ন তাদের তরফ থেকে তোলা হচ্ছে। এবং সেই সঙ্গে তারা বলছেন যে যখন মারা গেল চোখ ছিল, চোখ এখন কেন নেই? প্রশ্ন এটাও উঠছে, তাহলে কি অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র এখানে সক্রিয়? এই প্রশ্ন মৃতের পরিবারের তরফ থেকে কিন্তু তোলা হয়েছে। আমরা কথা বলবো, মনোজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মনোজ, একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে হাসপাতাল চত্বরে মৃতের পরিবার পরিজনরা তারা কি বলছেন, কারণ হাসপাতালে ইতিমধ্যে একটি টিম, বিশেষ টিম তারা তদন্ত করতে গিয়েছে। দেখো, বারাসাত হসপিটালে কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় যে মৃতের চোখ কিন্তু হঠাৎ করে মিসিং হয়ে যায়, এবং পরিবারের লোকের অভিযোগ যে এই মৃতের যে চোখ ছিল, কিন্তু যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন কিন্তু মৃতের চোখ ছিল। পরবর্তীতে গতকাল কিন্তু তারা যশোর রোড আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় যখন বনগাঁ থেকে ফিরছিল সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় আটকে তাদেরকে কিন্তু বিক্ষোভ দেখায়, এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এবং তার পরবর্তীতে কিন্তু আজ স্বাস্থ্য ভবন থেকে 3 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে হাসপাতালে এসেছেন এবং সেখানে পূর্ণাঙ্গ তদন্ত করছেন, সিসিটিভি ফুটেজ দেখছেন। পরবর্তীতে কিন্তু ইতিমধ্যে এক্ষুনি এই যে মর্গ রয়েছে সেই মর্গের ভেতরে কিন্তু সেই 3 জনের প্রতিনিধি দল ঢুকেছেন, এবং তারা কিন্তু সেখানে তদন্ত করে দেখছেন। কেন কি পরিবারের পক্ষ থেকে যেটা জানা গেছে যে এই যে মর্গ রয়েছে সেই মর্গের কিন্তু যে সেই ফ্রিজার কিন্তু খারাপ। পরিবারের পক্ষ থেকে যে বরফ কিনে দেওয়া হয়েছিল সেই বরফে কিন্তু মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল। এবং এই যে পরিবারের অভিযোগ যে এই যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে প্রীতম ঘোষের, এই কথা পরিবারের লোকজন তারা জানাচ্ছিলেন, সেই প্রসেস কি শুরু হয়ে গিয়েছে মনোজ?
না, এখনো পর্যন্ত সেই প্রসেস শুরু হয়নি, কেন কি স্বাস্থ্য ভবন থেকে যে 3 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু তদন্ত করে দেখছেন। ইতিমধ্যে কিন্তু এই মর্গের ভেতরে তারা কি সেই 3 জনের প্রতিনিধি দল ঢুকেছেন, কেন কি দ্বিতীয়বারের জন্য যে সেখানে ময়নাতদন্তের কাজ শুরু হবে, সেই ময়নাতদন্তের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি, কারণ তাদের যে সেখানে 3 জনের প্রতিনিধি দল এসছেন এবং তারা তদন্ত করে দেখছেন। সেই তদন্ত প্রক্রিয়া শেষ হবার পরেই কিন্তু পরবর্তীতে আবার দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের কাজ শুরু হবে। পাশাপাশি বলে রাখি যে এই যে পরিবারের লোক তারা কিন্তু এই তদন্তে একেবারে সন্তুষ্ট নয়, কেন পরিবারের লোককে বলা হয়েছে যে ইঁদুরে কিন্তু সেই চোখ তুলে নেওয়া হয়েছে এবং পরিবারের লোকের অভিযোগ ইঁদুর কতটা স্মার্ট হলে তারপরে কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে। আমি একবার এই পরিবারের লোকের সঙ্গেই কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনারা বলছিলেন যে হসপিটাল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে চোখ ইঁদুরে তুলে নেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এখন দেখা যাক, ওনারা তো রিপোর্ট তো দেবে, দেখা যাক, তারপর আমরা রিপোর্টটা পাই, তারপরে দেখা যাক কি হয়। এই স্বাস্থ্য ভবন থেকে তো 3 জনের প্রতিনিধি দল এসে সেখানে পুরোটা তদন্ত করে দেখছেন, এই বিষয়ে আপনারা কতটা? আমাদের কোনো এখন মতামত নেই, আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছি, দেখি কি হয়। একেবারেই স্বাস্থ্য ভবন থেকে যে 3 জনের প্রতিনিধি দল এসছেন এবং তারা হাসপাতাল থেকে শুরু করে এই যে মর্গ, সেই মর্গেও কিন্তু তারা তদন্ত করে দেখছেন যে ঠিক কী ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন, বিভিন্ন ডাক্তারদের সঙ্গে তারা কথা বলছেন এবং পরিবারের লোকদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু ইতিমধ্যে হবে এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের সঙ্গে থাকো। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেছিলেন যে সঠিক তদন্ত হবে, তদন্তের আশ্বাস তিনি দিয়েছিলেন, কারণ গতকাল তার কনভয় আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন এই মৃত প্রীতম ঘোষের পরিবারের সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি ছিল শোনাবো। যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার করা পারে তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও নিয়ে নাও। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের বক্তব্য শুনলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরও নির্দিষ্ট বক্তব্য রয়েছে, যখন মৃতের পরিবারের লোকজন বলছেন যে এটা চলতে পারে না, এর মধ্যে তারা একটা আশঙ্কার জায়গা খুঁজে পেয়েছেন। সেই আশঙ্কার জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যই বাকি। হাসপাতালের বক্তব্য শোনাবো। আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি। তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে। এখন যদি বাড়ির লোক বা পরিজনেরা যদি মনে করেন যে দেহ রাখবেন না, তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে এই আমাদের অসুবিধা একটা হয়ে যাবে, তখন তদন্তটা করে ওঠা যাবে না। শুক্লা, নীলাঞ্জনা, বারাসাত মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে যাই বলা হোক না কেন, যে ঘটনা ঘটেছে এবং যেদিকে ঘটনা মোড় নিচ্ছে তাতে কিন্তু রোগীর যারা আত্মীয় রয়েছেন, মানে যে মৃত তার যারা আত্মীয়রা রয়েছেন, পরিজনরা রয়েছেন, তারা কিন্তু একেবারেই সন্তুষ্ট হচ্ছেন না। আর ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন। 3 জনের এই প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই বারাসাত মেডিকেল কলেজে প্রবেশ করেছেন এবং গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, সেই বিষয়টাও তারা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতালের ফ্রিজার, একটি সরকারি হাসপাতাল শুক্লা, তুমি ভাবো সেখানে 3 বছরের কাছাকাছি প্রায় ফ্রিজার কাজ করছে না, আর সেটা কেউ দেখার নেই। রোগীরা যারা রয়েছেন, যারা মানে যারা রোগীর আত্মীয়রা রয়েছেন বা যারা মারা যাচ্ছেন, তা যাদের দেহ ওই হাসপাতালের মর্গে রাখা হচ্ছে, সেই দেহ কিভাবে রাখা হচ্ছে এতগুলো দিন ধরে, সেই প্রশ্ন করার কেউ নেই। রোগীরা যারা মারা যাচ্ছেন তাদের আত্মীয় পরিজনরা তারা যখন অভিযোগ করছেন, সেই অভিযোগ খতিয়ে দেখে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার কোনো নামগন্ধ নেই। এটা সরকারি মেডিকেল কলেজের অবস্থা। কথা বলবো এই নিয়ে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বারাসাত মেডিকেল কলেজে, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখবেন?
দেখো, ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি গঠন করার কথা আমরা যে খবর সবার আগে ২৪ ঘন্টার দর্শকদের দেখিয়েছিলাম, এবং আজ সকালে আমরা প্রথম খবর সম্প্রচার করেছিলাম যে স্বাস্থ্য ভবন থেকে একটি প্রতিনিধি দল উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তারা যাচ্ছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে সরজমিনে এই চোখ চুরি হয়ে যাওয়ার ঘটনা, কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখবেন। ইতিমধ্যে তোমাকে বলে রাখি বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ, সেই মর্গে গিয়েছিলেন তদন্ত কমিটির যে 3 জন সদস্য স্বাস্থ্য ভবন থেকে, তারা কলকাতা থেকে গিয়েছেন। তারা এই প্রতিনিধিরা তারা একেবারে মর্গের পরিকাঠামো মূলত খতিয়ে দেখেছেন এবং মর্গের সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেছেন এবং সিসিটিভি ফুটেজে দেখার পাশাপাশি মর্গে কারা ওই সময় ডিউটিতে ছিলেন সেই বিষয়টা দেখা হয়েছে। পাশাপাশি কবে থেকে এই ফ্রিজিং সিস্টেম অর্থাৎ দেহ সংরক্ষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে, এই ফ্রিজিং সিস্টেম বা ফ্রিজার কবে থেকে বন্ধ হয়েছে, কবে থেকে খারাপ হয়েছে, কবে রিপোর্ট করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে সরজমিনে তারা খতিয়ে দেখেছেন মর্গে, এবং সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করার পর 3 সদস্যের প্রতিনিধি দল, ইতিমধ্যে যে ছবিতে দেখা যাচ্ছে এই 3 সদস্যের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এখনো পর্যন্ত বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তারা বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ রয়েছেন প্রিন্সিপাল, তার সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন। এই গোটা বিষয়ে ফাইল বন্দি হয়ে রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়বে এবং সেখান থেকে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট একেবারে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পর আমাদের নজরে রাখতে হবে যে একেবারে গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে না, কেউ যদি এই ঘটনায় দোষী হয়। এক্ষেত্রে কিন্তু দেখা হচ্ছে যে কার গাফিলতি ছিল, কেন এই ধরনের ঘটনা ঘটলো, কিভাবে চোখ ইঁদুরে খুবলে নিয়ে গেল রোগীর শরীর থেকে, যে বিষয়টা কিন্তু একেবারে গুরুত্বভাবে দেখা হচ্ছে। এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে, যেমনটা হাসপাতাল সূত্রে খবর, সেই সিসিটিভি ফুটেজ একেবারে পেন ড্রাইভে করে হার্ড ডিস্কে করে পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্য ভবনে। পাশাপাশি কারা ডিউটিতে ছিলেন। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন তো উঠছে যে যখন এমন একটা গুরুতর অভিযোগ সামনে আসলো তখন তদন্ত করার কথা বলা হচ্ছে বা তখন তদন্ত কমিটি পৌঁছেছে, যখন গুরুতর অভিযোগ উঠছে, কিন্তু 3 বছর ধরে হাসপাতালে মর্গের ফ্রিজার খারাপ রয়েছে, বরফ দিয়ে দেহ সংরক্ষণ করা হয়েছে, পরিকাঠামোর যখন এই অবস্থা, আগে থেকে কেন কোনো পদক্ষেপ নয়? গতকাল মুখ্যমন্ত্রী যখন মৃতের পরিজনেরা কনভয় আটকে বিক্ষোভ দেখালেন, মুখ্যমন্ত্রী তদন্তের আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, যদি দোষী প্রমাণিত হয় তাহলে শাস্তির কথাও বলেছেন। আমরা এই বিষয়ে একটু জানি, প্রবীর আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। আজও মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন। প্রবীর, কি বলেছেন আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে? 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। প্রবীর, যে ঘটনা বারাসতে ঘটেছে আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তদন্তের, ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে? ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা হাসপাতালে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরে। দেখো, গতকালের ঘটনা আজকে মুখ্যমন্ত্রী আবার নিজেই বলেছেন, তার কারণ যে বিএলওরা 48 ঘন্টা ধরে সি অফিসে বসেছিলেন তাদের সাথে দেখা করা হয়েছে 48 ঘন্টা পরে। এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বারাসতের ঘটনা তিনি তুলে নিয়ে এসেছেন, যে তিনি যখন ফিরছিলেন বনগাঁ থেকে তখন বারাসতে খুব ক্ষুব্ধ মানুষ তাকে সামনে পেয়ে তার গাড়ি আটকায় এবং বারাসতের এই যে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সমস্তটা তাকে বলেন। তিনি পুরোটা শুনেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য যারা ওখানে হাসপাতালের প্রশাসনে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন। এই বিষয়টা উল্লেখ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ যদি অসুবিধায় পড়েন, মানুষ তো কথা বলতে আসবেন, তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনে সমস্যা সমাধান করতে হবে। কেন 48 ঘন্টা সময় লাগলো এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি দাঁড়িয়ে বারাসতের গতকালের ঘটনা তিনি যে সঙ্গে সঙ্গে সমাধান করেছেন, মানুষের কথা শুনেছেন, মানুষের কথা শোনার জন্য সেখানে দাঁড়িয়েছেন, এই বিভিন্ন বিষয় কিন্তু আজকে উল্লেখ করেছেন। সঙ্গে থাকো প্রবীর, আমরা একবার শুনি এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজকে ঠিক কি বলেছেন। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি শুনলাম, দাঁড়িয়ে সমস্যার সমাধান করলাম, কিন্তু সমস্যা সমাধানের বাইরেও যে সমস্যাটা বিগত 3 বছর ধরে তৈরি হয়ে রয়েছে, ঘটনাক্রমে গতকাল না হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই পদ দিয়ে আসছিলেন, তারপর ব্যাপারটা এত বড় আকার নিয়েছে। কিন্তু এরকম ঘটনা তো প্রায়শই ঘটে থাকে, অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও আমরা দেখেছি। এই হাসপাতালের ক্ষেত্রে পার্টিকুলার একটা জেলা হাসপাতাল, সেখানে এতদিন ধরে ফ্রিজার খারাপ, যারা মৃতের পরিজন তাদেরকে বরফ কিনে দিতে হয় এবং সেই বরফে দেহ সংরক্ষণ করে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নাকি বহুবার এই বিষয়ে বলেছে, কেউ কোনো রকম কর্ণপাত কি তাহলে করেনি? আমি এই বিষয়ে একটু জানবো, কথা বলবো মনোজের সঙ্গে। মনোজ, দেখো, এই গোটা বিষয় নিয়ে কিন্তু তদন্ত করতে এসছে এই স্বাস্থ্য ভবন থেকে এই বারাসাত হাসপাতালে 3 জনের একটি প্রতিনিধি দল। তারা কিন্তু ইতিমধ্যে এই বারাসাত যে মর্গ রয়েছে সেই মর্গের ভেতরে ঢুকেছে এবং গতকালকে যে ঘটনা রয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখনও পর্যন্ত এই বেশ কিছুদিন ধরে যে এই বারাসাত মর্গের ফ্রিজার খারাপ, অর্থাৎ মৃতদেহ যারা এখানে নিয়ে আসেন তাদেরকেই কিন্তু বরফ কিনে দিতে হয়, এমনটাই জানা গেছে সেই মৃতদেহ সংরক্ষণ করবার জন্য। অর্থাৎ এই যে ঘটনা হয়েছে এই বারাসাত মর্গে, অর্থাৎ এখানে যে ফ্রিজার রয়েছে সেই ফ্রিজারগুলো প্রত্যেকটা খারাপ এবং মৃত পরিবারের লোকজনদের কিন্তু সেখানে বরফ কিনে দিতে হয়। গোটা ঘটনা কিন্তু তারা পূর্ণাঙ্গ তদন্ত করছেন, সিসিটিভি বুঝতে পারছি। মানুষ, তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। প্রবীর, তোমাকেও ধন্যবাদ এবং অয়ন, তোমাকেও ধন্যবাদ। এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, বিজেপি নেতা সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন এই নিয়ে। তিনি কি বলছেন আপনাদের যেমন শোনাবো, তেমন আপনাদের শোনাবো চিকিৎসক অনিকেত মাহাতো, তার কি বক্তব্য, এবং চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি বা কি বলছেন বারাসাত মেডিকেল কলেজের এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসার পর। শুনুন। মানবিক স্বাস্থ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ছেলেটির মাকে চাকরি দিয়ে দিলেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখুন, মেডিকেল কলেজ বানিয়েছে কিন্তু সেই মেডিকেল কলেজে ডেড বডি রাখার ফ্রিজার নেই, ইঁদুরে খায় মানুষের রক্ত, মানুষের দেহ। এখানে অভয়ার ময়নাতদন্ত নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল এবং পরিকাঠামোগত যে চূড়ান্ত ঘাটতি আর্যিকরের মতো মেডিকেল কলেজ এবং সমস্ত মেডিকেল কলেজে, সেটা বিচারক তার জাজমেন্টে পরিষ্কারভাবে বর্ণনা করেছে। এই জায়গা থেকে যে শিক্ষা নেওয়ার প্রয়োজন ছিল, সেই শিক্ষার জায়গা থেকেই আমরা আন্দোলনের পরিকাঠামোর আমূল পরিবর্তনের কথা বলেছিলাম এবং সেই জায়গা থেকে আমরা মত বিনিময়ের কথা কি প্রয়োজন সেই সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনাও দিয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার এটাকে একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সদিচ্ছার অভাবের জায়গা আছে বলে আমার মনে হয়েছে। তাহলে আজকে যদি সেই সদিচ্ছা দেখানো যেত, তাহলে আজকে এই পরিবার পরিজনের যে অভিযোগ, এই অভিযোগেই হয়তো সামনে আসতো না। বারাসাত হাসপাতালের এই ভয়ঙ্কর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, তদন্তের প্রতিনিধি দল তারা পৌঁছেছে, তাদের কি রিপোর্ট থাকে অবশ্যই সেদিকে তো নজর রাখতেই হচ্ছে। আর এবার আপনাদের জানাই যে কমিশনের চিঠির ভিত্তিতে পদক্ষেপ করছে লালবাজার। কি সংক্রান্ত চিঠি? আপনাদের মনে থাকবে বিএলও সংগঠন তারা কমিশনের সিও দপ্তরের সামনে রীতিমতন ধর্ণা বিক্ষোভ অবস্থান করেছে। এরপরই নিরাপত্তা নিয়ে চিন্তা, সিপিকে নিরাপত্তা নিয়ে আগেই চিঠি সিও দপ্তরের চিঠির পরই এবার পুলিশি ঘেরাটোপ, সিও দপ্তরে সাংবাদিকদের প্রবেশও নিষেধ করা হলো। কমিশনের চিঠির ভিত্তিতে এবার লালবাজারের পদক্ষেপ, পুলিশের নিরাপত্তা, পুলিশি ঘেরাটোপ, প্রবেশ নিষেধ সাংবাদিকদেরও। সরাসরি অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, কি পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হলো? কারণ এই যে বিএলও সংগঠনের ধর্ণা অবস্থান, তারপরে কমিশনের চিঠি এবং নিরাপত্তা বাড়ানো হচ্ছে, কি ছবি? দেখো, একদিকে গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর কিন্তু একেবারে লালবাজারকে চিঠি দেয় সিও দপ্তর। তারপরে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক পার্থ পাল যে ছবি তুলে ধরছেন, সিও দপ্তরের একেবারে বাইরে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া একটা নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ ইতিমধ্যেই তৈরি রয়েছে। কোনোভাবেই সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে না, তার জন্য কিন্তু এই ঘেরাটোপ ইতিমধ্যে আটকে দেওয়া হচ্ছে। ভিতরে কিন্তু কেউ কোনোভাবে প্রবেশ করতে পারবেন না। যারা ইতিমধ্যেই প্রবেশ করছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কি কাজে তিনি ভিতরে যাচ্ছেন, কোন অফিসে যাচ্ছেন, সমস্ত কিছু জিজ্ঞাসা করে তবেই কিন্তু একেবারে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ একেবারে রেজিস্টার, আমার চিত্র সাংবাদিক পার্থ পাল যে ছবি দেখাচ্ছেন, রেজিস্টারে সাইন করছেন কি কাজের জন্য ভিতরে ঢুকছেন বলার পর সদুত্তর মিললেই ঢুকতে হবে সিও দপ্তরে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকছে সিও দপ্তর। অয়ন, ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।